সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস শুরু করলাম। 13 নম্বর চ্যাপ্টারের যে অংশগুলো আজ আলোচনা করব সেটা হচ্ছে জীবের অভিযোজন সংক্রান্ত ব্যাপার। জীবের অভিযোজন সংক্রান্ত ব্যাপার। তো বোর্ডের দিকে তাকিয়ে দেখো, অভিযোজন বা অ্যাডাপ্টেশন, অভিযোজন বা অ্যাডাপ্টেশন এটা ক্লাস 10-এ তোমাদের কিছুটা ছিল, সেই অংশগুলো এখানে আবার রয়েছে, তবে এখানে একটু বিস্তারিত ভাবে আছে। প্রায় প্রতি বছর এই অভিযোজন সংক্রান্ত বিষয়বস্তু থেকে একটা করে কোশ্চেন আসে। যেমন এবার মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যকে নিয়ে একটা প্রশ্ন এসেছিল, 3 নম্বর ছিল। প্রতিটির মান 3 করে 9টা কোশ্চেন তোমাদের করতে হয়, 3 × 9 = 27। তার মধ্যে 3 নম্বরের একটা প্রশ্ন ছিল, মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তা যে অংশগুলো করতে হবে সে অংশগুলো খেয়াল করো, আমি এখানে লিখেছি। অভিযোজন কাকে বলে, অভিযোজনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য কি, মুখ্য এবং গৌণ অভিযোজন কাকে বলে, অভিসারী এবং অপসারী অভিযোজন কাকে বলে, অভিযোজন বিকিরণ, অভিযোজন বিকিরণ। 6 নম্বর দেখো, হেলিওফাইট এবং সিওফাইট। হেলিওফাইট উদ্ভিদ এবং সিওফাইট উদ্ভিদ বলতে কি বুঝি। আর সবশেষে জলজ, মরু এবং লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য জানতে হবে। এই মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য এবার উচ্চ মাধ্যমিকে এসে গেছে, যা তাহলেও পড়তে হবে, কারণ তোমরা অনেকে বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে। তার জন্য তোমাদের যত বেশি পড়বে তোমাদের তত বেশি উপকার হবে। চলে আসি, অভিযোজন কাকে বলে। ক্লাস 10-এর কোশ্চেন, ক্লাস 10-এ পড়েছিলে। পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার পদ্ধতিকেই আমরা অভিযোজন বলে থাকি। অন্যভাবে একটা সংজ্ঞা দেওয়া যায়, যে পদ্ধতির মাধ্যমে জীবেরা তার দেহের অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করে, তাকে আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন বলে থাকি। এই অভিযোজন বা অ্যাডাপ্টেশনের উদ্দেশ্য, অভিযোজন বা অ্যাডাপ্টেশনের উদ্দেশ্য এখানে দেখো 2 নম্বর পয়েন্টসে আমি উল্লেখ করেছি। অভিযোজনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, জীবকে কেন অভিযোজনের আশ্রয় নিতে হয়। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে অভিযোজনের মাধ্যমে জীবেরা, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করে। অর্থাৎ সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাসের তাগিদে জীবকে অভিযোজনের আশ্রয় নিতে হয়। 2 নম্বর, অভিযোজন জৈব অভিব্যক্তির পথ প্রশস্ত করে।
অভিযোজন জৈব অভিব্যক্তির পথ প্রশস্ত করে। আমরা অভিযোজন এবং অভিব্যক্তির সম্পর্ক পড়তে গেলে এমন একটা কথা আমরা পাই যে পরিবর্তনশীল পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবের জীবনে বিবর্তন বা অভিব্যক্তি ঘটে। পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজিত হতে 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 জীবের জীবনে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন ঘটে, এমন একটা কথা পাওয়া যায়। তোমরা হয়তো শুনেছ ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লবের ফলে প্রচুর পরিমাণে কলকারখানা শহরাঞ্চলে গড়ে উঠেছিল। ওই সময় ওই দেশের শহরে হলুদ ডানাযুক্ত মথ এবং গ্রামের দিকেও হলুদ ডানাযুক্ত মথ দেখা যেত, কিন্তু শহরাঞ্চলে শিল্প বিপ্লবের ফলে তার বায়ুমণ্ডলটা একটু ধোঁয়াটে টাইপের হয়ে গেল কলকারখানার চিমনি দিয়ে নির্গত ধোঁয়ার প্রভাবে। ওই ধোঁয়াটে পরিবেশে হলুদ ডানাযুক্ত মথেরা খাদক প্রাণী দ্বারা সহজেই আক্রান্ত হতে শুরু করলো এবং তারা তাদের অস্তিত্ব বিপন্ন বলে মনে করতে শুরু করলো। এই জন্য যাতে ধোঁয়াটে পরিবেশে ওরা আত্মগোপন করে থাকতে পারে শহরের হলুদ ডানাযুক্ত মথগুলো, তাই ওদের ডানাতে জিন গঠিত মিউটেশন ঘটলো। ফলে ডানাতে মেলানিন নামক রঞ্জক পদার্থের সংশ্লেষ বেড়ে গেল। হলুদ ডানাযুক্ত গুলো অনেকটা কালো টাইপের ডানাতে রূপান্তরিত হলো। ফলে তারা ওই পরিবেশে সহজেই নিজেদেরকে মানিয়ে নিতে পারলো এবং খাদক প্রাণী দ্বারা আক্রান্ত হলো না। অথচ গ্রামের দিকে ওই হলুদ ডানাযুক্ত মথেরা কিন্তু রয়ে গেল। এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মেকানিজম অফ ইভলিউশনের চ্যাপ্টারে তোমাদের এটা পড়ানো হয়। মেকানিজম অফ ইভলিউশন বলে যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 12 রয়েছে, সেটাতে এটা পড়ানো হয়। সেখানে বিস্তারিতভাবে আবার আলোচনা করা যাবে। চলে আসি, অভিযোজনের আরেকটা উদ্দেশ্য হলো জীবকে কোন একটা পরিবেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়। স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়। তাহলে অভিযোজন কাকে বলে, অভিযোজনের উদ্দেশ্য কি? মুখ্য এবং গৌণ অভিযোজন। দেখো এখানে 3 নম্বর পয়েন্টটা আমি লিখে রেখে দিয়েছি, মুখ্য এবং গৌণ অভিযোজন। তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, মাছকে আমরা মুখ্য জলজ প্রাণী বলে থাকি, পায়রাকে আমরা মুখ্য খেচর প্রাণী বলে থাকি। আবার যে তিমি তো জলজ স্তন্যপায়ী প্রাণী, তাকে আমরা গৌণ জলজ প্রাণী বলে থাকি। এখন মুখ্য অভিযোজন কাকে বলবো? কোন জীবেরা তাদের সৃষ্টির শুরু থেকে যে পরিবেশে বসবাস করে আসছে, সেই পরিবেশে যদি তাদের পরবর্তী বংশধরেরা বসবাস করে, তাহলে ওই পরবর্তী বংশধরদের মধ্যেও যে অভিযোজনগুলো দেখা যায় তাকে বলা হয় মুখ্য অভিযোজন। যেমন দেখো, মাছের দেহ মাকুর মতো। সৃষ্টির শুরুতেই এদের দেহ মাকুর মতো ছিল। এখনো যে মাছগুলো আমরা জলে দেখতে পাই তাদের দেহটাও দেখো মাকুর মতো। তার মানে হচ্ছে এদের আর পরিবর্তন হয়নি। পূর্বপুরুষের দেহে যেমন যেমন দেহের বৈশিষ্ট্য ছিল, পরবর্তী জেনারেশনদের মধ্যেও সেই একই রকমের বৈশিষ্ট্যগুলো রয়ে গেছে। এই জন্য আমরা মাছকে মুখ্য জলজ প্রাণী বলে থাকি, কারণ এদের মধ্যে মুখ্য অভিযোজন দেখা যায়। নেক্সট হচ্ছে গৌণ অভিযোজন। গৌণ অভিযোজন মানে পরিবেশগত কোনো কারণে এবং খাদ্যের কোনো কারণে, বাসস্থানের কারণে অনেক সময় কোনো জীবেরা তার নিজস্ব বাসস্থান ত্যাগ করে অন্য আরেকটা বাসস্থানে গিয়ে বসবাস করতে বাধ্য হয়। তখন ওই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার যে অভিযোজনগুলো দেখা যায় সেগুলোকে বলি আমরা
গৌণ অভিযোজন, আর প্রাণীগুলোকে বলা হয় গৌণ অভিযোজিত প্রাণী। যেমন বলা হয় তিমি। তিমি হচ্ছে আগে নাকি স্থলে বসবাস করত, পরিবেশগত কারণে এবং বাসস্থানের সংকট দেখা দেওয়ার জন্য, খাদ্য সংকট দেখা দেওয়ার জন্য এরা স্থলভাগ ত্যাগ করে জলে গিয়ে বসবাস করতে বাধ্য হলো, এবং জলে যখন গেল তখন তাদের দেহটা অনেকটা মাকুর মতো আকারের হলো। এছাড়াও তাদের সাঁতার কাটার জন্য ফ্লিপার বলে দুটো অঙ্গ তৈরি হলো। আবার জলের মধ্যে যাতে দিক পরিবর্তন করতে পারে এই জন্য তাদের লেজের মতো অঙ্গ সৃষ্টি হলো। তিমিকে আমরা গৌণ জলজ প্রাণী বলে থাকবো, আইডিয়াল গৌণ জলজ প্রাণী। তাহলে আশা করি অভিযোজন কাকে বলে, অভিযোজনের উদ্দেশ্য কি, মুখ্য এবং গৌণ অভিযোজন কাকে বলে, অপসারী এবং অভিসারী অভিযোজন বলতে কি বোঝো, এই টপিকসে যাব। অভিসারী এবং অপসারী অভিযোজন খেয়াল করে দেখো, অভিসারী এবং অপসারী অভিযোজন কাকে বলে। অভিসারী, অভিসারী মানে হচ্ছে, এটা তোমরা ভৌত বিজ্ঞানে বা ফিজিক্সে পড়েছ, অভিসারী আলোক রশ্মির উৎস, আর হচ্ছে অপসারী আলোক রশ্মি। অভিসারী অপসারী মানে একই গোষ্ঠীভুক্ত জীবেরা যখন ভিন্ন ভিন্ন পরিবেশে গিয়ে বসবাস করে তখন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অভিযোজন দেখা যায়। এই অভিযোজনকে বলা হয় অপসারী অভিযোজন। কি বললাম, একই গোষ্ঠীভুক্ত জীবেরা খাদ্য, বাসস্থান এগুলোর তাগিদে নিজস্ব বাসস্থান ছেড়ে দিয়ে তখন অন্য একটা বা একাধিক বাসস্থানে, অন্য বাসস্থানে, একটা বলবো না, একাধিক বাসস্থানে তারা ছড়িয়ে পড়ে, এবং তখন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাডাপ্টেশন দেখা যায়। এই ধরনের অভিযোজনকে বলা হয় অপসারী অভিযোজন। একটু খেয়াল করে দেখো, উট স্তন্যপায়ী প্রাণী, আবার বানর স্তন্যপায়ী প্রাণী, আবার তিমি স্তন্যপায়ী প্রাণী। এরা কিন্তু একই গোষ্ঠীভুক্ত প্রাণী, কিন্তু এদের পরিবেশ ভিন্ন ভিন্ন হওয়ার জন্য এদের ভিন্ন ভিন্ন অভিযোজন দেখতে পাওয়া যায়। যেমন বানরকে যদি আমরা দেখি, এরা গাছে চড়ার অভিযোজন দেখা যায়, এরা গাছে ভালো চড়তে পারে। আবার যদি তিমি দেখি, এদের জলজ অভিযোজন দেখা যায়। আবার যদি মরু অঞ্চলের যে উট, মরু অভিযোজন দেখা যায়। অথচ এরা সবাই কিন্তু একই গোষ্ঠীভুক্ত বা একই শ্রেণীভুক্ত প্রাণী, স্তন্যপায়ী। এবার অভিসারীটা চলে যায়। অভিসারী হচ্ছে ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত জীব, ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত জীব, কিন্তু একই পরিবেশে যখন তারা বসবাস করবে তখন তাদের মধ্যে যে অভিযোজন দেখা যাবে তাকে বলা হবে অভিসারী অভিযোজন। দেখো, ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত জীব একই পরিবেশে বসবাস করার তাগিদে যখন তাদের মধ্যে একই রকমের অ্যাডাপ্টেশন দেখা যাবে তখন তাকে বলা হবে অভিসারী অ্যাডাপ্টেশন বা অভিসারী অভিযোজন। আমরা চলে যাই, যেমন দেখো তিমি, তিমি এবং মাছ। তিমি স্তন্যপায়ী প্রাণী, মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এরা দুটো ভিন্ন গোষ্ঠীভুক্ত জীব, কিন্তু তারা একই পরিবেশে বসবাস করছে, যাকে আমরা জলজ পরিবেশ বলি। এই পরিবেশে বসবাসের জন্য তাদের মধ্যে জলজ অভিযোজন এসে গেছে, বিশেষ করে দেবাকৃতি মাকুর মতো, যার মাধ্যমে জলের বাধা কেটে অতি সহজেই জলের মধ্যে সাঁতার কাটতে পারে, চলাফেরা করতে পারে। তা এই অভিসারী এবং অপসারী অভিযোজন কাকে বলে এবং তাদের একটু উদাহরণ তোমাদের জানতে হবে।
নেক্সট যে অংশটা রয়েছে সে অংশটাতে আমি চলে যাব। অভিযোজন বিকিরণ, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে বা এইচএসে একবার এসেছি। অভিযোজন বিকিরণ, অভিযোজন বিকিরণ কাকে বলে? অভিযোজন বিকিরণ কথাটা 1902 সালে বিজ্ঞানী অসবর্ন অভিযোজন বিকিরণ শব্দটি প্রথম চালু করেছিলেন। অভিযোজন বিকিরণ, অ্যাডাপটেটিভ ডাইভারজেন্ট। এই অভিযোজন বিকিরণের ক্ষেত্রে বলা হলো যে কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবগুলো খাদ্য এবং বাসস্থানের তাগিদে ভিন্ন ভিন্ন পরিবেশে তারা ছড়িয়ে যায়, ভিন্ন ভিন্ন পরিবেশে তারা চলে যায়, ফলে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাডাপ্টেশন দেখা যায়। এটাকে আমরা বলছি অভিযোজন বিকিরণ। অর্থাৎ এটা অনেকটা এই অপসারী অভিযোজনের মতোই ব্যাপারটা। এই অভিযোজন বিকিরণ কাকে বলে এবং এর সাথে বিজ্ঞানী অসবর্নের নামটা জড়িত, একটু মাথায় রাখতে হবে। এরপরে চলে যাব আজকের যে পয়েন্টস গুলো রয়েছে, 6 নম্বর পয়েন্টস, হেলিওফাইট এবং সিওফাইট। হেলিও কথাটার অর্থ হলো সান, সূর্য, আর সিও কথার অর্থ হলো শেড। সান প্লান্ট এবং শেড প্লান্ট, সান প্লান্ট এবং শেড প্লান্ট, SUN, সান মানে সূর্য, SUN, সান প্লান্ট আর শেড প্লান্ট। হেলিওফাইট মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো উজ্জ্বল সূর্যের আলোতে বসবাস করে, বেঁচে থাকে, উজ্জ্বল সূর্যের আলোতে বসবাস করে বা বেঁচে থাকে, তাদেরকে বলা হয় হেলিওফাইট। হেলিও কথাটির অর্থ হলো সূর্য। এটাকে অন্য কথায় বলা হয় আলোক প্রেমী উদ্ভিদ, আলোক প্রেমী উদ্ভিদ, ফটোফিলিক উদ্ভিদ, ফটোফিলিক। আলোর উপরে এরা খুব সংবেদনশীল, বেশি পরিমাণে আলো এদের প্রয়োজন হয়। আর সিওফাইট মানে শেড প্লান্ট, শেড প্লান্ট মানে এরা কম আলো এদের দরকার হয়, ছাদশূন্য জায়গাতে এরা একটু বেশি থাকে। বিশেষ করে আমরা পাহাড়ি অঞ্চলের যে গাছগুলো, পাহাড়ের যে ঢালে ঢালে যে গাছগুলো আমরা দেখতে পাবো যেখানে আলো একটু কম প্রবেশ করে, সেই জায়গাতে এই গাছগুলোর সংখ্যা একটু বেশি। এই গাছের পাতাগুলো খুব চওড়া টাইপের হয়, আর এদের পাতার টকগুলো ঘন রোম দ্বারা বেষ্টিত থাকে না। এদের আবার পাতার ত্বক যে থাকে তার কিউটিকল গুলো পাতলা টাইপের হয়, কিন্তু সান প্লান্টের ক্ষেত্রে কিউটিকল গুলো পুরু টাইপের হয়। আর এদের পাতাগুলো খুব বেশি বড় হয় না। তোমরা আমাদের এই যে সুন্দরবন অঞ্চলে গাছপালাগুলো দেখো বা আমাদের এখানে যে গাছপালাগুলো দেখবে, সে পাতাগুলো খুব বেশি চওড়া প্রসারিত হয় না। কিন্তু পাহাড়ি অঞ্চলে দেখবে একটা নির্দিষ্ট উচ্চতার নিচেই অধিকাংশ গাছের পাতাগুলো চাপটা প্রসারিত, তার ফলকগুলো অনেক বড় হয়। এই সান প্লান্ট এবং শেড প্লান্ট অর্থাৎ হেলিওফাইট এবং সিওফাইট কাকে বলে এবং এদের একটু পার্থক্য মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে চলে যাব কয়েকটি উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, মরু অঞ্চলের মরু উদ্ভিদদের অভিযোজনগত বৈশিষ্ট্য, আর লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। এই তিনটে, যেটা আমি এখন শেষে লিখেছিলাম, একটু আগেই বলেছি। এই মরু, এটা মাধ্যমিক এইচএস উচ্চ মাধ্যমিক 2020-তে এসে গেছে, তাহলেও তোমরা পড়বে।
চলে আসি জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। অন্তত 3টে থেকে 5টা করে বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো আসে প্রতিটির মান 3 করে, 3 9 27, সেখানে এই অভিযোজনগত বৈশিষ্ট্যের উপরে একটা প্রশ্ন আমি অনেকবার আসতে দেখেছি। যেমন 2016-তে একবার এসছে, 2018-তে একবার এসছে, এবার 2020-তে এসছে। তোমরা নিজেরা কোশ্চেন ব্যাংকগুলো ঘাটবে, আমাদের উচ্চ মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখবে 2015 থেকে 2020 পর্যন্ত। আশা করি আমি যা বলছি সেটা ওখান থেকেই তোমরা বুঝতে পারবে। চলে আসি জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। জলজ হাইড্রোফাইটস, যে সমস্ত উদ্ভিদ জলে বসবাস করে ওদেরকে হাইড্রোফাইটস বলা হয়। এরা আবার 3 রকমের হয়ে থাকে। এক দলকে বলা হয় পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ, একেবারে জলের মধ্যেই এরা থাকবে, দেহের সম্পূর্ণ অংশ জলের মধ্যে থাকবে। যেমন দেখো হাইড্রিলা, তোমরা নাম শুনেছ, হাইড্রিলা। আর ভ্যালিসনারিয়া বা ভ্যালিসনেরিয়া, যাকে আমরা পাতা শ্যাওলা বলি, আর হাইড্রিলাকে বলি পাতা ঝাঁঝি। এই পাতা ঝাঁঝি বা হাইড্রিলা এবং পাতা শ্যাওলা বা ভ্যালিসনেরিয়া এগুলো পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ। এমন এমন কিছু উদ্ভিদ আছে তার দেহের কিছু অংশ জলের মধ্যে থাকে, কিছু অংশ জলের উপরিতলে থাকে, তাদেরকে বলা হয় আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ। যেমন পদ্ম এবং শালুক খুব সহজ উদাহরণ। পদ্ম এবং শালুক তোমরা এটা দেখেছো, এমনকি পানি ফলও হবে, পানি ফলও তোমরা হয়তো অনেকে দেখতে পারো গাছটা। আর একটা হচ্ছে ভাসমান জলজ উদ্ভিদ। ভাসমান জল উদ্ভিদ মানে পানা জাতীয় যে গাছগুলো আছে, কচুরি পানা, টোপা পানা, বড় পানা, এই গাছগুলো সবই হচ্ছে ভাসমান জলজ উদ্ভিদ। সামগ্রিকভাবে জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আলাদা আলাদা ভাবে মনে রাখার দরকার নেই যে সম্পূর্ণ নিমজ্জিত হলে তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি হবে, আংশিক নিমজ্জিত হলে তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি হবে, আবার ভাসমান হলে তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি কি হবে। আলাদা 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 ভাবে না জানলে কোনো ক্ষতি নেই, সামগ্রিক ভাবে জানলেই হবে। জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য মূল দিয়ে একটা মনে রাখতে পারো, মূল দিয়ে এদের মূলতন্ত্র সুগঠিত হবে না, এদের মূলতন্ত্র সুগঠিত হবে না, মূলতন্ত্র প্রায় থাকে না বললেই চলে। এদের অস্থানিক মূল কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, এবং এদের মূলে জাইলেম বা ফ্লেম কলা বা যান্ত্রিক কলাগুলো থাকে না। আর এদের মূলগুলো অস্থানিক প্রকৃতির হয়ে থাকে, ক্ষণস্থায়ী। এদের মূলের ডগাতে বা অগ্রভাগে মূলত্র বা মূলত্রাণ থাকে না। যারা কচুরিপানা জাতীয় গাছ তাদের মূলের অস্থানিক মূলের ডগাতে পাতলা একটা আবরণ থাকে, মূলজেব বলা হয়। মূল দিয়ে একটা বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখতে পারো, কাণ্ড দিয়ে একটা বৈশিষ্ট্য মাথায় রাখতে পারো, কাণ্ড। এদের কাণ্ডগুলো অধিকাংশ ক্ষেত্রে মানে রাইজোম প্রকৃতির হয়, যেমন পদ্ম এবং শালুক, এদের কাণ্ডগুলো রাইজোম প্রকৃতির হয়। আবার এই যে পানা জাতীয় যে গাছগুলো রয়েছে কচুরি পানা, ওদের কাণ্ড খর্বধাবক বা অফসেট প্রকৃতির হয়। তাই এই কাণ্ডগুলোর পর্বমধ্য খুব বেটে হয়, খুব সংক্ষিপ্ত হয়। আর এদের কাণ্ড যেগুলো মাটির মধ্যে কাদার মধ্যে থাকে সেগুলো অনেকটা অনুভূমিক ভাবে অবস্থান করে মাটির মধ্যে। পদ্ম, শালুক এদের যে কাণ্ডগুলো রাইজোম প্রকৃতির, গ্রন্থি কাণ্ড রাইজোম প্রকৃতির, এরা মাটির মধ্যে অনুভূমিক ভাবে অবস্থান করে, গা থেকে
মাটি মানে কাদার মধ্যে গা থেকে অস্থানিক মূল তৈরি হয়। এই কাণ্ড থেকে পাতা তৈরি হয়, হয়ে জলের উপরিতলে চলে যায়। পাতাগুলোর বৈশিষ্ট্য এবার আসছে। পাতা, এদের পাতার বৃন্তগুলো পত্রবৃন্ত। পত্রবৃন্ত খুব সুদীর্ঘ পায়। পত্রবৃন্তগুলো যারা আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ তাদের পত্রবৃন্তগুলো খুব সুদীর্ঘ, মানে খুব লম্বা হয়, খুব লম্বা হয়, খুব লম্বা টাইপের হয়, খুব লম্বা টাইপের হয়। খুব লম্বা টাইপের হয় পত্রবৃন্ত। অনেক ক্ষেত্রে পত্রবৃন্তের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে আত্মরক্ষার তাগিদে, সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে। সেই রাইজোম বা গ্রন্থিকন্দ, রাইজোম বা গ্রন্থিকন্দ থেকে তৈরি হয় অস্থানিক মূল। অস্থানিক মূল পাতার বৃন্তের মধ্যে এবং পত্রফলকের মধ্যে প্রচুর পরিমাণে এরেনকাইমা থাকবে, বায়ুপূর্ণ প্যারেনকাইমা থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন সঞ্চিত থাকে। গাছটাকে ভাসিয়ে রাখতে একদিকে যেমন এই এরেনকাইমা গুলো দরকার হয়, অপরদিকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই করে থাকে। পাতার উপরে মোমের আবরণ থাকে যাতে জলে ভিজে যায় না। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেহেতু এই পদ্ম শালুক গাছের পাতাগুলো জলের তলের সাথে সংলগ্ন ভাবে উপরিভাগে থাকে, সেই জন্য পত্র রন্ধ্রগুলো পাতার উপরের দিকে অবস্থান করবে। পত্র রন্ধ্র পাতার উপরিতলে থাকবে। স্টোমাটা বা পত্র রন্ধ্র পাতার উপরিতলে থাকবে। তাহলে মূল, কাণ্ড, পাতা দিয়ে কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য মাথায় রাখবে, তার সঙ্গে একটু ছবিটা প্র্যাকটিস করে রেখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। চিত্র সহ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এমন ধরনের কথা আসে না। তাহলেও আমি বলবো, যেখানে চিত্র হয় প্রশ্নতে না চাইলেও সেখানে সেটা দেবে। তাতে অনেক সময় যারা খাতা দেখেন তাদের মধ্যে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, একটা ভালো ধারণা তৈরি হয়। নেক্সট চলে যাব যে লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। লবণাম্ব উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জন্মায়, অর্থাৎ লবণাক্ত মাটিতে জন্মায়, তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ, বা এদেরকে হ্যালোফাইট বলা হয়। এদেরকে আমরা হ্যালোফাইট বলে থাকি, বা হ্যালোফাইট। লবণাম্ব উদ্ভিদের বনভূমিকে আমরা আবার ম্যানগ্রোভ বলে থাকি। ম্যানগ্রোভ কথাটা খুব কমন, আমাদের সুন্দরবন অঞ্চলে খুব ভালো মতো এটা দেখতে পাওয়া যায়। এমনকি তোমরা যদি উড়িষ্যাতে যাও, ভিতরকণিকা বলে একটা জায়গা আছে, সেখানেও ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায়। এই ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য, লবণাম্ব লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাদের একটু পড়তে হবে। তোমরা ক্লাস 10-এ সুন্দরী গাছ নাম শুনেছিল, ক্লাস 10-এ সুন্দরী গাছ। লবণাম্ব উদ্ভিদ, সুন্দরীকে কেন্দ্র করে একটু মাথায় রাখার চেষ্টা করো। এদের মূলতন্ত্র খুব বেশি সুগঠিত হয় না, যেহেতু কাদাযুক্ত মাটিতে এদেরকে জন্মাতে হয়, এই জন্য মূলতন্ত্র খুব বেশি সুগঠিত হয় না। এদের ঠেসমূল তৈরি হয়। অধিকাংশ লবণাম্ব উদ্ভিদে ঠেসমূল দেখা যায়, যে মূলগুলো গাছটাকে ঠেস দিয়ে রেখে দেয় জোয়ার ভাটার সময়, গাছটা যাতে উপরে না পড়ে, ঠেসমূল।
আর এদের প্রধান মূল ও তার শাখা প্রশাখা মূল থেকে এক বিশেষ ধরনের মূল তৈরি হয়। প্রধান মূল ও তার শাখা প্রশাখা মূল থেকে এক বিশেষ ধরনের মূল তৈরি হয়। প্রধান মূল এবং তার শাখা প্রশাখা মূল থেকে এক বিশেষ ধরনের মূল তৈরি হয়, যেগুলো দেখতে গোজের মতো হয়, মাটি ভেদ করে উপরের দিকে উঠে যায়। গোজের মতো দেখতে হয়, মাটি ভেদ করে উপরের দিকে উঠে যায়। গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এগুলোকে আমরা শ্বাসমূল বলে থাকি। শ্বাসমূল বলে থাকি বা নিউম্যাটোফোর, একে আবার নাসিকা মূলও বলা হয়। আর সরু সরু ছিদ্র থাকে এর গায়ে, নিউম্যাথোড বলা হয়। নিউম্যাথোড এটা শ্বাস ছিদ্র বা নিউম্যাথোড বা শ্বাস ছিদ্র বলা হয় এগুলোকে। এই শ্বাসমূল একটা উল্লেখযোগ্য লবণাম্ল উদ্ভিদের বৈশিষ্ট্য। এদের এই শ্বাসমূলের মাধ্যমে এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখে। এখন প্রশ্ন হলো, কেন এদের শ্বাসমূল তৈরি হয়? দেখো, নোনা মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল। এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, অথচ বিভিন্ন খনিজ লবণ মেশানো থাকে বলে ওই মাটির জল উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজে লাগাতে পারে না। এই জন্য এই মাটিকে অর্থাৎ নোনা মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যেহেতু জল থেকে অক্সিজেন নিতে পারে না, বিভিন্ন খনিজ লবণ মেশানো থাকে বলে, এই জন্য বাতাস থেকে নিবে বলে ওরা বায়ুর দিকে অর্থাৎ উপর দিকে উঠে আসে এবং সেখান থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকে। এই জন্য নাম দেওয়া হয়েছে শ্বাসমূল। তাহলে মূল দিয়ে কতগুলো বৈশিষ্ট্য হতে পারে? এমনকি এদের মূলে লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ডও দেখা যেতে পারে। এই লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ডের মাধ্যমে মূলের দ্বারা কিছু প্রয়োজন অতিরিক্ত লবণ এরা দেহের বাইরে এক্সক্রিট করে দেয় বা রেচিত করে দেয়। তাহলে এটা মূল দিয়ে বৈশিষ্ট্য হলো। কাণ্ড দিয়ে হতে পারে। এদের কাণ্ড গম্বুজের মতন। এদের কাণ্ড গম্বুজের মতো। এদের কাণ্ড গম্বুজের মতো, শাখা প্রশাখা যুক্ত হবে, কিন্তু খুব লম্বায় বাড়বে না, খুব বেশি লম্বায় এরা বাড়ে না। অনেক শাখা প্রশাখা যুক্ত হয়, কিছুটা উপরে গিয়ে প্রসারিত হয়ে গিয়ে ওরা অনেকটা আমব্রেলা লাইক বা ছাতার মতো অংশ ধারণ করে, গম্বুজের রূপ ধারণ করে, যাতে গাছটা সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা পায়। খুব বেশি লম্বা হলে সামুদ্রিক ঝড় তাদেরকে প্রভাবিত করবে, ফলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা উচ্চতায় খুব বেশি হয় না, অনেক শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে কাণ্ড। এবং এদের কাণ্ডের যে ত্বক থাকে, সে ত্বকে কিন্তু লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ড দেখা যায়, তার মাধ্যমে ওরা কিছু রেচন পদার্থ দেহের বাইরে ত্যাগ করতে পারে। পাতা, 3 নাম্বার পাতা। লবণাম্ল উদ্ভিদের পাতাগুলো লেদারি হয়। লেদারি মানে চামড়ার মতো হয়ে থাকে। পাতাগুলো লেদারি বা চর্মবাত, চামড়ার মতো হয়ে থাকে, বেশ পুরু কিউটিকল যুক্ত। এবং পাতাতে আঁশ থাকে, শল্ক বা আঁশ থাকে, অনেকটা চকচকে মানে সিলভার কালারের শল্ক বা আঁশ থাকে। সূর্যের আলো পড়লে প্রতিফলিত হয়ে যায়, ফলে গাছটাকে খুব বেশি গরম করতে পারে না। পাতার যে পত্ররন্ধ্রগুলো থাকে সেগুলো নিমজ্জিত প্রকৃতির হয়।
এদেরকে বলা হয় সানকেন স্টোমাটা। যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্রগুলোকে বলা হয় নিমজ্জিত পত্ররন্ধ্র বা সানকেন স্টোমাটা। অর্থাৎ এরা কাণ্ডের ত্বক থেকে গভীরে ডুবে অবস্থান করে। বাষ্পমোচন রোধের তাগিদে এই ধরনের পত্ররন্ধ্র লবণাম্ব উদ্ভিদে এবং জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ ক্যাকটাস জাতীয় উদ্ভিদে দেখতে পাওয়া যায়। পাতার কিউটিকল খুব পুরু হয়। পাতার যে ত্বক এপিডার্মিস তার বাইরে পুরু কিউটিকল থাকে যাতে বাষ্পমোচন কম হয়। পাতার মধ্যে আবার লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ডও দেখতে পাওয়া যেতে পারে, যার মাধ্যমে লবণ রেচন করে থাকে। এই লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে। সবশেষে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট। জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট লবণাম্ব উদ্ভিদগুলোকে হ্যালোফাইট বলা হয়, জলজ উদ্ভিদগুলোকে হাইড্রোফাইটস বলে। জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট XEROPHYTES জেরোফাইটস বা জাঙ্গল উদ্ভিদ। জাঙ্গল উদ্ভিদের বনকে আমরা ক্যাকটাস বলি। জাঙ্গল উদ্ভিদগুলোকে আমরা সংক্ষেপে ক্যাকটাস বলে থাকি। ক্যাকটাস এরা শুষ্ক মাটিতে জন্মায়, শুষ্ক ফিজিক্যালি ড্রাই সয়েল। এদেরকে ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বলবো না, এদেরকে আমরা শুষ্ক মাটি বলে থাকি। মরু অঞ্চলে যে সমস্ত মাটিগুলো থাকে তাতে তোমার জল ধারণ ক্ষমতা খুবই কম, সেখানে বালি এবং কাঁকরের পরিমাণই বেশি থাকে। এই মাটিকে বলা হয় শুষ্ক মাটি বা ফিজিক্যালি ড্রাই সয়েলও বলা হয়। এই মাটিতে যে গাছগুলো জন্মায় জেরোফাইট বলা হয়। যে কোনো জাতীয় ক্যাকটাস হতে পারে, এমনকি তোমরা খেজুর গাছ নাম শুনেছ, সেটাও হতে পারে। বাবলা গাছ নাম শুনেছ, সেগুলো হতে পারে। শতমূলী বলে একটা গাছ শুনেছ, সেগুলো হতে পারে। এই জাঙ্গল উদ্ভিদের খুব সহজ উদাহরণ হচ্ছে ফণিমনসা, যেটা আমরা আমাদের এখানে দেখতে পাই। ফণিমনসা এই ফণিমনসাকে উদাহরণ হিসাবে ধরে জাঙ্গল উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে। 1 নম্বর মূল। এদের মূলতন্ত্র খুব সুগঠিত হয়। প্রধান মূল মাটির অনেক গভীরে যায় যাতে জলটাকে ওরা টেনে নিতে পারে। মূলগুলো খুব লম্বা টাইপের হবে এবং মাটির অনেক গভীরে যাবে, সেখানে জাইলেম কলা, ফ্লেম কলা এবং সংবহন কলা উন্নত হবে। কিছু মূল আবার কাণ্ড সংলগ্ন ভূ সংলগ্ন স্থান থেকে তৈরি হয়ে মাটির উপরে বিস্তৃত অবস্থায় থাকবে, ওগুলো শাখা মূল বলে। ওগুলো মাটির উপরে বিস্তৃত হয়ে থাকে, যে বৃষ্টির জল পড়ে তখন ওই মূলগুলো দিয়ে জলটা শুষে ওরা জলের চাহিদা মেটায়। আর এই মূলে তোমার মূলরম এবং মূলত্রাণ দুটোই থাকবে। নেক্সট চলে যাই কাণ্ড। এদের বেশিরভাগ ক্ষেত্রে কাণ্ড পরিবর্তিত হয়ে পাতার রূপ ধারণ করে, এটাকে পর্ণকাণ্ড বলা হয়। ফাইলোক্লেড পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড বলা হয় পর্ণকাণ্ড। অধিকাংশ ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পাতা খুব কম থাকে না বললেই চলে। এই পাতা যেহেতু পরিবর্তিত হয়ে কাঁটাতে রূপান্তরিত হয়েছে, সেই জন্য পাতার কাজ করার জন্য এদের কাণ্ডগুলো পরিবর্তিত হয়ে পাতার মতো রূপ ধারণ করে সালোক সংশ্লেষে সহায়তা করে, বাষ্প মোচনের সহায়তা করে, জল সঞ্চয়ে সহায়তা করে। এই কাণ্ডগুলোকে আমরা পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড বলে থাকি। এই পর্ণকাণ্ড কাকে বলে মাঝে মধ্যে প্রশ্নটি আসে। এর মধ্যে প্রচুর পরিমাণে জল সঞ্চয়ী কলা থাকে
এছাড়া মিউসিলেজ বলে এক বিশেষ ধরনের পদার্থ থাকে, যেটা অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যালোভেরার মধ্যে মিউসিলেজ, ওর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এছাড়া পাতা যদি থাকে ত্বক খুব পুরু কিউটিকল যুক্ত হবে এবং পাতার পত্ররন্ধ্রগুলি নিমজ্জিত প্রকৃতির হবে। মেসকুইড বলে একটা ক্যাকটাস রয়েছে। মেসকুইস বলে যে ক্যাকটাসটা রয়েছে, ওই মেসকুইস যে ক্যাকটাস, তার পাতাতে গাছটা কিন্তু পুরো ভর্তি থাকে। এত ভালো সংখ্যক পাতা থাকে যে গাছটাকে দেখলেই মনে হবে না এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ। মরুভূমির যে জায়গাগুলো একটু বালিয়ারি অঞ্চল, সেই জায়গাতে আমরা এগুলো দেখতে পাই। মরুদ্যান অঞ্চলে এগুলো মরুদ্যানের ধারে দেখা যায়, যেখানে জলাশয় থাকে, ধারে একটু বালি থাকে, সেই অঞ্চলে মরুদ্যানের সাইডগুলোতে মেসকুইডের সংখ্যা একটু বেশি দেখা যায়। ওগুলো পাতাযুক্ত ক্যাকটাস, ওদের সব পাতাগুলো পাতা অবস্থায় থেকে যায়, ওখানে কর্ণকাণ্ড তৈরি হয় না। এবার পাতাতে চলে আসে। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য। এদের পাতাগুলো, অধিকাংশ পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়েছে। দুটি কারণে ক্যাকটাসের পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়। একটা হচ্ছে আত্মরক্ষার তাগিদে, আর একটা বাষ্পমোচন রোধের তাগিদে। আত্মরক্ষা এবং বাষ্পমোচন রোধের তাগিদে। একটা প্রশ্ন দেওয়া হতো ক্লাস 10-এ যে ক্যাকটাসের পাতাগুলো কি কি কারণে কাঁটাতে রূপান্তরিত হয়েছে। তোমাদের কাছে এটা আমার মনে হয় এখনো মনে আছে। এক হচ্ছে বাষ্পমোচন রোধের তাগিদে, আর আত্মরক্ষার তাগিদে পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়। এদের পাতাগুলো যদি থাকে তাহলে খুব ছোট ছোট হয় এবং পাতার ত্বক পুরু কিউটিকল যুক্ত। পাতার যে পত্ররন্ধ্রগুলো থাকবে, সেই পত্ররন্ধ্রগুলো থাকবে, সেই পত্ররন্ধ্রগুলি নিমজ্জিত প্রকৃতির, আর পাতাগুলো খুব ক্ষুদ্র হয় বেশিরভাগ ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রে পাতাগুলো কণ্টকে রূপান্তরিত হয়। এটা কাঁটাতে রূপান্তরিত হয়। আর এদের পাতাতে খুব যদি থাকে পাতা, তাহলেও কিছু পরিমাণে মিউসিলেজ সেক্ষেত্রে থাকতে পারে জল সঞ্চয়ের তাগিদে। এই 3 রকম উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাদের একটু পড়তে হবে। অনেকটা সোজা, ক্লাস 10-এর সঙ্গে কিছুটা মিল রয়েছে। বোর্ডে আমি যে সমস্ত অংশগুলো লিখেছিলাম সেগুলো এক এক করে সব আলোচনা করে দিলাম। তোমরা বাড়িতে ভালো করে দেখতে থাকো, আশা করি ভালোই হবে, কোনো সমস্যা হবে না। আজ এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।